রৌদ্র, তুরা, আয়ান এবং তিথি তাদের বিয়ে পড়ানো অবশেষে শেষ হলো। কাজী সাহেব হাত তুলে মোনাজাত ধরলেন। ড্রয়িং রুমে জুড়ে এক পবিত্র নীরবতা। সবাই চোখ বন্ধ করে নবদম্পতিদের সুখের জন্য দোয়া করছে। কিন্তু শিহাবের অবস্থা অন্যরকম। সে মোনাজাতে হাত তুললেও তার চোখ জোড়া স্থির হয়ে আছে তুরার দিকে। তুরার মাথার লাল পাতলা ঘোমটার আড়াল দিয়ে তার স্নিগ্ধ মুখটা আবছা দেখা যাচ্ছে। শিহাব এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আজ তুমি অন্য কারো, আলো হয়ে অন্য ঘরে। তবুও জানিও এই মনটা তোমারই নাম ধরে। তোমার চোখে ওই কাজল রেখা আমার স্বপ্নে আঁকা ছিল। আজ সেই স্বপ্নে অন্য রং, সেই রং তোমায় রাঙিয়ে দিল। বিয়ে তো শুধু সাত পাকে নয়, বিয়ে তো হয় দুটো মনে। আমার মনে শূন্য খাসা তবুও বাসে তোমার শনে। তুমি চেয়েছো যাকে, সে যেন হয় তোমার সুখের কারণ। শিহাব আরও একটু আবেগপ্রবণ হয়ে মনে মনে বলতে লাগলো, আমার ভালোবাসা আজ নীরব, শুধু তোমার জন্য সম্পূর্ণ। চলে গেলে দূরে, তুমি নিলে নতুন ঠিকানার খোঁজ। আমার হৃদয়ে স্মৃতিরা থাক, শুনবে রাতের প্রহর রোজ। আমি দেখব শুধু দূর থেকে, হারছো তুমি কত সুখে। আমার কষ্ট চাপা থাক, না আসুক তোমার মুখে। জেনে রেখো কিছু প্রেম থাকে শুধু দেওয়ারই মানে, ভালোবাসার পথ ধরে চলে, হিসেব রাখে না কোনো গানে। তুমি শুধু ভালো থেকো প্রিয়, এটাই আমার প্রার্থনা। আমার চোখে জল এলেও তোমার মুখে থাকুক হাসির সোনা। কথাগুলো বলেই শিহাব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন ওই একটি প্রশ্বাসের সাথে সে বুকে ভেতর জমা হওয়া সমস্ত আর্তনাদ আর না বলা কথাগুলো বাতাসের সাথে মিশিয়ে দিল। মোনাজাত শেষ হতেই বাড়ির পরিবেশ আবেগ ঘন হয়ে উঠল। রৌদ্র, তুরা, আয়ান এবং তিথি একে একে বড়দের সালাম করে দোয়া নিতে শুরু করলো। আশিক খান এগিয়ে এসে অত্যন্ত যত্ন করে তুরার হাতটা রৌদ্রের হাতের ওপর রাখলেন। তার কণ্ঠস্বর তখন কান্নার বুঝে আসছিল। তিনি রৌদ্রের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, রৌদ্র, তুই আমার নিজের ভাতিজা, খুব কাছের রক্তের মানুষ। আমি জানি তুই আমার কলিজার টুকরো, মেয়েটাকে কখনো কষ্ট দিবি না। তবু বাবা হিসেবে মনটা মানছে না বলেই আজ সবার সামনে একটা বার বলছি, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আজ তোর হাতে সঁপে দিলাম। আমার মেয়েটা দেখতে দেখতেই যেন বড় হয়ে গেল। একটা সংসার সামলাতে ঠিক কী কী লাগে তা হয়তো ও এখনো পুরোপুরি শিখে উঠতে পারেনি। যদি কখনো তোর মনে হয় ওকে আর ভালো লাগছে না, তবে কোনো তিক্ততা বাড়াস না বাপ, শুধু চোখ বন্ধ করে ওকে আমার হাতে ফিরিয়ে দিস। এক ফোঁটা অভিযোগ ছাড়াই আমি আমার কলিজার টুকরোটাকে আবার নিজের বুকে আগলে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। রৌদ্র মুহূর্তেই তুরার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। আশিক খানের চোখে চোখ রেখে সে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্ত স্বরে বলল, কাকা, এই হাত আমি আজ সবার সামনে সাক্ষ্য রেখে ধরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আর বুকে নিঃশ্বাস বইছে, আমি তুরাকে ছেড়ে যাব না। আমার এই ভালোবাসার বন্ধনে থেকে আমি ওকে এক তিল পরিমাণ কষ্ট পেতে দেব না। আমি আমার জীবনের সমস্ত সুখ আর শক্তি দিয়ে ওকে আগলে রাখবো। কাকা, তুমি তোমার এই ছেলের উপর পূর্ণ ভরসা রাখতে পারো। আশিক খানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আশিক খানের বাঁধ ভাঙ্গা চোখের জল থেকে তুরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আশিক খানও তার কলিজার টুকরোকে দুহাতে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলেন। ড্রয়িং রুমের উৎসবের আমেজ মুহূর্তে এক বিষণ্ণ আর গম্ভীর রূপ নিল। এই যে এক অদ্ভুত হাহাকার, এটা শুধু একজন বাবা আর মেয়ের পক্ষেই অনুভব করা সম্ভব। হয়তো অনেক পাঠিকার মনে প্রশ্ন জাগছে, তোরার বিয়ে তো একই বাড়িতে হয়েছে, সারাক্ষণ তো বাবার চোখের সামনেই থাকবে, তাহলে এই কান্নাটির কারণ কি আছে? কিন্তু সত্যিটা হলো, বিয়ের পর একটা মেয়ে পৃথিবী রাতারাতি বদলে যায়। সে যতই কাছে থাকুক না কেন,
সামাজিক আর ধর্মীয়ভাবে সে তখন অন্য একটি পরিবারের অংশ হয়ে যায়, অন্যের আমানত হয়ে যায়। এতটা বছর যে মেয়েটি আশিক খানের আঙ্গুল ধরে বড় হয়েছে, যার প্রতিটি আবদার আর জেদ মেটানো ছিল বাবার ধ্যান জ্ঞান, সেই তোরা আজ থেকে রৌদ্রের হয়ে গেল। এখন থেকে তোরা ভালো মন্দ, সুবিধা অসুবিধা কিংবা যে কোনো সিদ্ধান্তের ওপর প্রথম অধিকার আর বাবা আশিক খানের রইল না। সেই অধিকার এখন অর্পিত হলো তার স্বামী আব্রাহাম খান রৌদ্রের ওপর। বাবার ঘর থেকে বিদায় নিয়ে তোরা আজ থেকে তার নিজের একটি নতুন ঘর আর নতুন সংসারের পথে পা বাড়ালো। আশিক খান এবার তিথির হাতটা পরম মমতায় আয়ানের হাতের ওপর রাখলেন। তার চোখের পানি তখনও শুকায়নি, বরং কণ্ঠস্বর আরো ভারী হয়ে এলো। তিনি আয়ানের চোখের দিকে তাকিয়ে আবেগ মথিত স্বরে বললেন, আয়ান, আমার ভাগ্যে যে আমি আমার দুই মেয়েকেই একই বাড়িতে আমার দুই আদরের ভাতিজার হাতে তুলে দিতে পারলাম। তোকে তো নতুন করে কিছু বলার নেই বাবা। আমি জানি তিথির সাথে তোর ছোটবেলা থেকেই কুকুর বেড়াল লড়াই লেগেই থাকে, সারাক্ষণ ঝগড়া আর কাটাকাটি চলতো তোদের মধ্যে। কিন্তু বাবা, এখন থেকে সেই ঝগড়াগুলোকে এক অদ্ভুত ভালোবাসায় বদলে নিস। এমন ঝগড়া করিস না যার শেষে দুজনেই মনে মনে আফসোস করবি যে কেন ঝগড়াটা করলাম। হয়তো সব দোষ আমারই ছিল। সেই ঝগড়া অন্তত করিস না যার পর মনে হবে সব ভুল ওর, আর ওর জন্যই আজ সব শেষ হয়ে গেল। যদি একবার এমনটা মনে হয় তবে সম্পর্কটা বিষিয়ে যাবেন বাবা। তিনি একটা লম্বা শ্বাস ফেলে তিথির মাথায় হাত বুলিয়ে আবার বলতে শুরু করলেন, আমার এই মেয়েটাকেও আজ তোর হাতে সঁপে দিলাম। দেখিস ওর যেন কষ্ট না পায়। জীবনের কোনো পর্যায়ে যদি কখনো ওকে তোর কাছে বোঝা মনে হয় তবে কোনো দোয়া দেখাস না বাবা, সেফ চুপচাপ আমার হাতে ওকে ফিরিয়ে দিস। আমি এক ফোঁটা অভিযোগ ছাড়াই আমার কলিজার টুকরোটাকে আমার নিজের বুকে আগলে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আয়ানের মতো চঞ্চল আর দুষ্টু ছেলেটাও এবার কেমন যেন থমকে গেল। সে অত্যন্ত গুরুত্বের সাথে আশিক খানের দিকে তাকালো। তিথির হাতের উপর নিজের হাতের বাঁধন আরো শক্ত করে সে নিচু কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বলল, চাচা, আজকের পর থেকে তিথি শুধু তোমার মেয়ে না, ও আমারও সবটুকু এক প্রেতনি, ডাইনি, রাক্ষসী বউ। তুমি যে ঝগড়ার কথা বললে সেই ঝগড়া হয়তো হবে ধামাকা, কিন্তু কথা দিচ্ছি সে ঝগড়ার শেষ হবে কোনো এক হাসিতে বা এক রাশ ভালোবাসায়। ওকে ফিরিয়ে দেওয়ার কথা তো স্বপ্নেও ভাববে না চাচা, কারণ আয়ান যেটা একবার নিজের করে নেয় সেটা পাতিহাসের মতো প্যাক প্যাক করলেও সেই শব্দ কান ধরে হজম করে নেওয়া জীবনের বিনিময়ে হলেও আগলে রাখার ক্ষমতা এই আয়ানের আছে। আয়ানের ওই এমন কথা শুনে পুরো হল রুমে হাসির রোল পড়ে গেল। বউরা তো হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়ছেন, কিন্তু তিথির অবস্থা তখন দেখার মতো। লজ্জায় আর রাগে তার ফর্সা মুখটা একদম টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে রাগে কান দিয়ে সত্যি সত্যি ধোঁয়া বেরোচ্ছে। এত লোকের সামনে আয়ান তাকে পেতনি, রাক্ষসী আর ডাইনি বলল। মুহূর্তের মধ্যে তিথির কান্নার বাষ্প উবে গিয়ে সেখানে চোখটি রূপ ধারণ করল। সে এক ঝটকায় আয়ানের চুল শক্ত করে খামচে ধরল। আয়ান, ওরে বাবা রে, মরে গেলাম রে বলে চিৎকার করে উঠলেও তিথি ছাড়ার পাত্রী নয়। সে আয়ানের চুল ধরে টানতে টানতে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো এবং আয়ানের বাবা আরিফুল খানের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে শুরু করলো, বুঝতে পারছি কাকা, তোমার এই গুণধর ছেলেকে তুমি মানুষ করতে গিয়ে ভুলে হয়তো কোনো সার্কাসের বাদরের ট্রেনিং দিয়ে ফেলেছ। এর মুখের কথা তো ডাস্টবিনের পচা আবর্জনার চেয়েও বেশি দুর্গন্ধ ছড়ায়। তুমি একদম চিন্তা করবে না কাকা, আজ থেকে এই আয়নের বাচ্চাটাকে সোজা করার দায়িত্ব আমার।
একে এমন ডলা দেব যে কাল থেকে আয়নায় নিজের মুখ দেখলে ও নিজেই নিজেকে স্যার বলে সালাম দেবে। তিথিয়ানের চুলে আর একটা জোরে সোরে টান দিয়ে সবার দিকে তাকিয়ে আরও যোগ করলো, আপনারা যারা হাসছেন তারা সাক্ষী থাকেন। আজ থেকে এই আয়ান খানের মুখে লাগাম না, আমি ডাইরেক্ট তালা ঝুলিয়ে দেব। আর যদি বেশি তেরা বেঁকা করে তবে বাসর ঘরে ওকে দিয়ে লেহেঙ্গার কুচি ভাঁজ করাবো আর সারা রাত এক পায়ে দাঁড়িয়ে কান ধরিয়ে রাখবো। শয়তানি করার জন্য যদি শয়তানের হেড অফিস হয় তবে আমি হচ্ছি সেই অফিসের বস। দেখবে কাকা, কয়েকদিনের মধ্যে তোমার ছেলে কুই কুই করে কাঠবিড়ালির মতো আমার পায়ের কাছে গুড়গুড় করবে। তিথির এই রণমূর্তি আর মারাত্মক সব হুমকি শুনে ড্রয়িং রুমের হাসির তোর আরও 10 গুণ বেড়ে গেল। আয়ন কোনো মতে মাথা বাঁচানোর চেষ্টা করতে করতে বলল, আরে বাবা দেখেছো, বিগিনি তো এখনই থালা বাসনে শুরু করছে। আমার মনে হয় বাসর ঘরে যাওয়ার আগে আমাকে একটা হেলমেট আর বডি আর্মার কিনে দাও, না হলে তোমার ছেলে কাল সকালে আসতে ফিরবে কি না সন্দেহ আছে। কথাটা শেষ করেই আয়ান চিতার মতো ক্ষিপ্রতাই এক ঝটকায় নিজের মাথা সরিয়ে নিল। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান তার 2 কবজি নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরে ফেলল। ভিড়ের মাঝে সবাই যখন হাসাহাসিতে ব্যস্ত তখন আয়ান তিথিকে নিজের দিকে টেনে একদম বুকের কাছে নিয়ে এলো। তিথি থতমত খেয়ে গেল। আয়ান এবার নিচু হয়ে তিথির কানের খুব কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস তিথির কানে লাগতে তিথির সারা শরীর একটা শিহরণ খেয়ে গেল। আয়ান অত্যন্ত ধীরস্থির আর রহস্যময় এক নেশাময় কণ্ঠে ফিসফিসানি স্বরে বলল, এখন তো সবার সামনে অনেক বাহাদুরি দেখাচ্ছিস, টেনে নে চুল যত পারিস। মনে রাখিস এই অপমানের শোধ কিন্তু আমি আজ রাতেই তুলব। তখন পরিস্থিতি এমন হবে যে আমার চুল হয়তো তোকে ধরতেই হবে, তবে সেটা রাগের মাথায় নয়, অন্য কোনো এক কারণেই। বুঝেছিস মিসেস আয়ান খান? বাসর ঘরের দরজাটা একবার বন্ধ হতে দেব, তারপর দেখবি এই শয়তানটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কথাটা শেষ করে আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা আর বিজয় হাসি দিল। তিথির গাল দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। সে আগে কিছু বলতে চাইল, কিন্তু আয়ানের ওই গভীর চোখের চাউনি আর রহস্যময় কথার মানে বুঝে তার মুখ দিয়ে কোনো কথা সরল না। সে শুধু বড় বড় চোখ করে আয়ানের দিকে তাকিয়ে রইল। লাল টকটকা আর সাদা গোলাপের সুবাসে পুরো ঘরটা মম করছে। বিছানাটা রাজকীয়ভাবে সাজানো খাটে বসে আছে তোরা, কিন্তু আজ বাস্তবে সেখানে বসে তার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। এই তো কিছুদিন আগেও সে নিজের ঘরে নিজের মতো ছিল, আর আজ সে আব্রাহাম খান রৌদ্রের ঘরে যে মানুষটা এখন তার স্বামী। কিছুক্ষণ আগেই রৌশনী খান এসে তাকে গোলাপি রঙের পাতলা শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। বড়রা সাধারণত এই সময়ে অনেক উপদেশ দেন, রৌশনী খানও বাদ যাননি। তিনি চুপি চুপি অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে, যা মনে পড়তেই তোরার গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তোরার বুকের ভেতরটা অনবরত ধুকপুক করছে। এই অস্থিরতা কেন সে নিজেই জানে না। রৌদ্রকে সে জানে ভালোবাসে, তবুও আজ এই বন্ধ দরজা আর ফুলের বিছানা তাকে ভীষণ অজানা এক ভয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একেই কি তবে বাসর রাতের ভয় বলে? সে নিজের আঙুল মটকালো, বারবার শাড়ির আঁচলটা মুঠো করে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজায় লুকে চাবি ঘোরানোর শব্দ হলো। তোরার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানে রৌদ্র আসছে। তার সেই গম্ভীর পায়ের শব্দ ঘরের দিকে এগিয়ে আসছে।
তোরা ঝট করে ঘোমটাটা একটু টেনে দিয়ে মাথা নিচু করে মূর্তির মতো বসে রইল। রৌদ্র ঘরের স্নিগ্ধ আলোয় গোলাপের মাঝখানে বসে থাকা তোরাকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। আজ যেন তার নিজের ঘরে এক মায়াবী পরী তার বিছানায় বসে আছে। রৌদ্র দরজাটা আলতো করে আটকে দিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। ঘরের মিষ্টি আলো আর গোলাপের সুবাসের মাঝে সে দেখল তোরা আড়ষ্ট হয়ে বসে আছে। রৌদ্র ধীরে ধীরে এসে খাটে বসলো। রৌদ্র খাটে বসার সাথে সাথেই তোরা যেন ইলেকট্রিক শক খেলো। সে চমকে উঠে তাড়াহুড়ো করে খাট থেকে নেমে দাঁড়ালো এবং ব্যাকুল হয়ে বলল, রৌদ্র ভাইয়া দাঁড়ান। রৌদ্র হঠাৎ তোরার এমন আচরণে কিছুটা হকচকিয়ে গেল। সে বুঝতে পারল না তোরা কেন তাকে থামালো। সে ব্রু কুঁচকে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ালো। তোরা আর দেরি করলো না। ঘোমটার আড়ালে মাথা নিচু করে সাথে সাথে নিচু হয়ে বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করলো। রৌদ্রের ঠোঁটের কোনো মুহূর্তেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তোরার কাঁধ ধরে আলতো করে তাকে টেনে তুলল এবং মগ্ন চোখে তাকিয়ে বলল, ওরে আমার পাগলি বউ, তোকে এসব কে শিখিয়েছে? এই যুগে কি কেউ এসব করে? তোরা দু হাতে শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় ধরে কচলাতে কচলাতে নিচের স্বরে বলল, চাচি শিখিয়ে দিয়েছে, বড়দের কথা অমান্য করতে নেই, তাই আমিও আর অমত করলাম না। রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে খুব যত্ন করে তোরার মাথায় ঘোমটাটা ধীরে ধীরে সরিয়ে দিল। ঘোমটাটা সরতেই তোরা লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। রৌদ্র তোরার মুখের দিকে তাকিয়ে যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সারা দুনিয়া যেন তার চারপাশ থেকে মুছে গেছে। টানা টানা কাজল কালো চোখ, কপালের ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে এক অপার্থিক রূপ। পরনে গোলাপি শাড়ি আর দুই হাত ভর্তি মেহেদি, গাঢ় রঙের মাঝে কাছের চুড়িগুলো চিকচিক করছে। রৌদ্রের মনে হচ্ছে সত্যি আসমান থেকে কোনো মায়াবী গোলাপি পরী আজ পথ ভুলে তার ঘরে এসে হাজির হয়েছে। রৌদ্র তোরার মুখের দিকে তাকিয়ে শান্ত অথচ গভীর স্বরে বলল, জানিস তোরা, জীবনে হয়তো অজান্তে অনেক পাপ ভুল করেছি, কিন্তু মনে হয় কোনো একটা সময়ে এমন কোনো সোয়াবের কাজ করেছিলাম যার পুরস্কার হিসাবে আল্লাহ আজ আমাকে তোর মতো এমন সুন্দরী স্ত্রী আর জীবনের শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী উপহার দিলেন। রৌদ্রের এই গভীর কথাগুলো শুনে তোরা লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চাইল। সে এত জোরে চোখ বন্ধ করে ফেলল যে তার কপালে হালকা ভাঁজ পড়ে গেল। তার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় টকটকে লাল টমেটোর মতো হয়ে উঠল। রৌদ্র মুগ্ধ হয়ে তোরার এই লজ্জামাখা মুখটা দেখছিল। রৌদ্র মুচকি হেসে নিজের পকেট থেকে একটা সুন্দর ভেলভেটের বক্স বের করলো। এরপর একদম রাজকীয় ভঙ্গিতে তোরার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। বক্সটা খুলে ধরতেই ভিতরে থাকা ডায়মন্ডের নেকলেসটি হীরের ছোট্ট ছোট্ট টুকরোর কারুকাজে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠল। রৌদ্র তোরার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আবেগ দিয়ে বলল, আজ আমি পূর্ণ। যাকে এই জীবনে সব থেকে বেশি চেয়েছিলাম, আজ তাকে নিজের পাশে পেয়েছি। আমার আর নতুন করে চাওয়া কিছু নেই তোরা। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তোকে আজ নিজের করে পেয়ে নিয়ে গিয়েছি। এখন এই মূল্য সম্পদটাকেই বুকের মধ্যে আগলে রেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তুই ছাড়া আমার আর কিচ্ছু চাই না তোরা। এই জীবনটা আমি শুধু তোর সাথেই পার করতে চাই। আজ আমার তরফ থেকে এই ছোট্ট গিফটটা তোর জন্য। তুই কি আমার এই ছোট্ট গিফটটা গ্রহণ করবি? রৌদ্রের ঘরের বাতাস গোলাপের সুবাস আর এক দামি পারফিউমের ঘ্রাণে ভারী হয়ে আসে। তোরা ধীরে ধীরে চোখ মেলল, দেখলো রাজপুত্রের মতো দেখতে লোকটা ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। রৌদ্রের হাতের সেই ঝলমলে নেকলেসটির দিকে তাকিয়ে তোরার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী
হাসি ফুটে উঠল। তোরা ধরা গড়ায় বলল, আপনার কাছে হয়তো এটা নিছক একটা উপহার, কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সব রাজত্বের চেয়েও দামি। কারণ এতে হীরের চেয়েও বেশি আপনার ভালোবাসা মিশে আছে। আর স্বামীর দেওয়া এক টুকরো সুতো স্ত্রীর কাছে অমূল্য অলংকার। এখন আপনি কি নিজ হাতে আপনার এই অধিকারটা আমাকে পরিয়ে দেবেন? তুরার মুখে এমন নিবিড় কথা শুনে রৌদ্রের বুকের ভেতরটা এক অদ্ভুত সুখে মোচড় দিয়ে উঠল। সে যেন এই মেয়েটার মায়ায় বারবার হার মানতে রাজি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পরম মমতায় তুরাকে আলতো করে দেওয়াল আয়নার দিকে ঘুরিয়ে দিল। রৌদ্রের হাতের আঙ্গুল যখন নেকলেসটি পরানোর জন্য তুরার ঘাড়ের কাছে স্পর্শ করল, তুরা এক তীব্র শিহরণে কেঁপে উঠল মুহূর্তের। তার শরীরটা ধনুকের মতো নইয়ে পেল। রৌদ্র অত্যন্ত সাবধানে সেই হীরাখণ্ডটি তুরার মসৃণ গলায় জড়িয়ে দিল। নেকলেসটি পরিয়ে দিলে রৌদ্র পিছন থেকে তুরাকে জড়িয়ে ধরল। আয়নার সামনে দুজনকে এখন এক জোড়া অপার্থিক জুটি মতো লাগছে। রৌদ্রর মুখটা তুরার কানের লতির খুব কাছে নিয়ে এসে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, এইবার চোখ খুলুন আমার হৃদস্পন্দন, দেখুন তো মহারানীকে কেমন লাগছে। তুরা ধীর লয়ে পলক তুলল। আয়নার প্রতিচ্ছবিতে দেখল এক বলিষ্ঠ পুরুষ তার দুহাত দিয়ে এক নাবিনীকে আগলে ধরে আছে। তুরা এবার নিজের হাতটা রৌদ্রের হাতের উপর রেখে এক গভীর আকুতি নিয়ে বলল, রৌদ্র ভাইয়া, আজ এই পবিত্র রাতে একটা কথা দিন, পৃথিবী উল্টে গেলেও কখনো আমাকে অবিশ্বাস করবেন না। যতই মেঘ জমুক আমাদের আকাশে, আপনি সব সময় আমার ওপর মনে প্রাণে বিশ্বাস রাখবেন। আর আমাদের মাঝে যতই মান অভিমান বা ঝগড়া হোক না কেন, মাপ চাওয়ার অধিকারটা সবসময় আপনি আগে কেড়ে নেবেন। ভুল যারই হোক, আপনি আগে এসে আমার হাতটা ধরবেন। কথা দিন, কখনো আমাদের মাঝে কোনো দেওয়াল উঠতে দেবেন না। রৌদ্র তুরার হাতের ওপর নিজের আঙুলগুলো শক্ত করে গেঁথে নিল। সেই আয়নায় তুরার চোখের দিকে তাকিয়ে এক দৃঢ় অগ্নিকার নিয়ে বলল, কথা দিলাম তুরা, আমি তোকে আমার নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি বিশ্বাস করব। আর ঝগড়া হলে তোকে সরি বলার সুযোগই দেব না। তার আগেই আদর দিয়ে তোর সমস্ত অভিমান ধুয়ে দেব। তুই আমার বেঁচে থাকার অক্সিজেন তুরা, তোকে ছাড়া আমি এক মুহূর্তেও বুক ভরা নিঃশ্বাস নিতে পারবো না। তুই আমার হাসির উৎস, তুই না থাকলে আমি অন্ধকারে এক জ্যান্ত লাশ হয়ে যাব। তোকে আমি বড্ড বেশি ভালোবাসি রে, আই লাভ ইউ সো মাচ। বলেই রৌদ্র আরও শক্ত করে তুরারকে নিজের বুকের সাথে পিষে ফেলল এবং তুরার ঘাড়ের খুঁজে এক গভীর তপ্ত আর তৃষার্ত চুমু এঁকে দিল। তুরাও আবেশে চোখ বুজে রৌদ্রের সেই সোহাগ মাখা উষ্ণতা নিজের প্রতিটি রক্তক্ষণিকায় অনুভব করতে লাগলো। সেই মুহূর্তে বাইরের পৃথিবীটা যেন থেমে গেল। শুধু রয়ে গিয়েছিল তাদের দুজনের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। বেলকনির রেলিংয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শিহাব। রাতের আকাশের ওই নিঝুম অন্ধকারের দিকে সে এমনভাবে তাকিয়ে আছে যেন আকাশের নক্ষত্রদের কাছে নিজের বুকের জমানো অবাক্ত যন্ত্রণার কৈফিয়ত চাইছে। তার অবয়বে এক ধরনের শান্ত কিন্তু গভীর বিষণ্ণতা। আশি নিচ থেকে মেহমানদের বিদায় জানিয়ে ধীর পায়ে রুমে ঢুকলো। ঘরটা ফাঁকা দেখে সে সরাসরি বেলকনির দিকে পা বাড়ালো। শিহাব ওই নিঃসঙ্গ ভঙ্গি দেখে আরশি বুঝতে পারল লোকটার মনের আকাশে মেঘ জমেছে। কিন্তু আরশি সে ঠিক করলো শিহাবকে এই গম্ভীরতার খলস থেকে টেনে বের করবে। সে চট করে ড্রয়ার থেকে সেই কাঙ্ক্ষিত স্যাভলন আর মলমের ডিব্বাটা হাতে নিল। এরপর বিড়ালের মতো নিঃশব্দে বেলকনিতে গিয়ে শিহাবের ঠিক পেছনে দাঁড়ালো। তারপর বেশ আয়েশ করে একটা গলা খাকেরি দিয়ে বলল, বলছিলাম কি শিহাব ভাইয়া, সকালে তো এই অমিত্র মলমটা ছোঁয়াতে দিলেন না। মা একদম কড়া করে বলে দিয়েছেন শোয়ার আগে যেন আপনার ওই বিপজ্জনক ক্ষতগুলোতে মলমটা
লেপে দিই। তাই ভাবলাম এখন তো আর পালানোর পথ নেই, ডলে ডলে মলমটা লাগিয়েই দেই। শিহাবের গম্ভীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আরশির হাতে এই মলমের ডিব্বা দেখা মানেই তো নরক যন্ত্রণা। সে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে আরশির দিকে তাকালো। আরশি যখন ডিব্বাটা খুলে এক আঙ্গুল মলম নিয়ে তার দিকে এগিয়ে আসছে, শিহাব দু পা পিছিয়ে গিয়ে রীতিমতো আতঙ্কে চেঁচিয়ে উঠল, খবরদার আরশি, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে তোমায় এই 3 তলা বেলকনি থেকে শতান নিচে ফেলে দেব। আরশি দমে যাওয়ার পাত্রী নয়। সে মুখে একটা শয়তানি হাসি ঝুলিয়ে আরও এক ধাপ এগিয়ে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের দুষ্টমি। সে ফিসফিস করে বলল, ফেলে দিলে তো ঝামেলাই মিটে গেল ভাইয়া, কিন্তু পড়ে যাওয়ার আগে তো মলমটা লাগিয়েই মরব। আপনি কি স্বেচ্ছায় দেবেন নাকি জোর করে কুস্তি লড়ে লাগাতে হবে? শিহাব নিজের ব্যক্তিত্ব বাঁচাবে নাকি শরীর বাঁচাবে তা ভেবে দিশাহারা হয়ে বেলকনির কোনায় সেটে গেল। আর সে এক ঝটকায় শিহাবকে ধরতে গেল। শিহাব যেন অলিম্পিক দৌড়বীরদের মতো পাশ কাটিয়ে শোবার ঘরে ঢুকে পড়ল। আরশিও নাছোড়বান্দা, সে মলমের ডিব্বা হাতে নিয়ে দাঁড়াল। ভাইয়া কোথায় পালান বলে তার পিছু নিল। শিহাব পুরো ঘরের সোফা চেয়ার আর টেবিল এলোমেলো করে আরশি থেকে বাঁচার জন্য রীতিমতো কসরত শুরু করলো। সে একবার খাটের এপাশ দিয়ে লাফিয়ে দিচ্ছে তো অন্য পাশ দিয়ে দৌড়াচ্ছে। আরশির এই দুষ্টুমি ভরা চাউনি আর হাতের মলম দেখে শিহাবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে হাঁপাতে হাঁপাতে একটা বালিশ ডাল হিসেবে সামনে ধরে আর্তনাদ করে বলল, আরশি এখনো সময় আছে বলছি, ওই আগুনের গলা মলম আর বিষাক্ত স্যাভলনটা সরাও। আল্লাহর দোহাই লাগে আমার ধারের কাছে আসবে না। দরকার হলে আমি এখানেই আকাশ সমান লম্বা মইন বেয়ে উপরে উঠে যেতে রাজি আছি। সারা জীবন ওখানেই কাটাবো, তবু এই নরকের মলম গায়ে লাগাতে রাজি নই। আরশি খাটের উপর উঠে দাঁড়িয়ে মলমের ডিব্বাটা উঁচিয়ে ধরল। সে খিলখিল করে হাসতে হাসতে বলল, মই দিয়ে আকাশে উঠলেও লাভ নেই ভাইয়া, আমি না হয় রকেট নিয়ে গিয়ে আপনার পিছে পিছে মলম লাগাবো। আপনি কি জানেন না, আরশি হাত থেকে স্বয়ং যমরাজও বাঁচতে পারে না। আর আপনি তো সাধারণ এক শিহাব ভাইয়া। শিহাব এবার অসহায় হয়ে আলমারির কোনায় সেটে গেল। সে দেখল আরশি যে হারের তেরে আসছে। আজ তার কপালে অশেষ যন্ত্রণা আছে। সে করুণ স্বরে বলল, মা কি তোমাকে আমার সেবা করতে পাঠিয়েছে নাকি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার কন্ট্রাক্ট দিয়েছে? তুমি কি মানুষ নাকি মলম দানবি? আরশি তখন মলম হাতে একদম শিহাবের নাকের ডগায় চলে এসেছে। সে চোখ টিপে বলল, মানুষ না ছাই, আমি হলাম আপনার ব্যক্তিগত নার্স। এখন লক্ষ্মী ছেলের মতো হাতটা বের করুন তো, নাকি কামড় দিয়ে ধরে লাগাতে হবে? মুহূর্তে আরশি এক ঝটকায় শিহাবকে ধরে ফেলল। শিহাব কিছু বুঝে ওঠার আগেই আরশি নিজের গলায় থাকা ওড়নাটা টেনে নিল এবং অপকল্পনীয় ক্ষিপ্রতায় শিহাবের দুই হাত পেছন মোড়া করে শক্ত করে বেঁধে দিল। শিহাব বিছানায় উপর হয়ে পড়ে ব্যাঙের মতো পা দাপাতে দাপাতে আরও করুণ সরে চিৎকার করতে করতে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে আরশি, এই বিষাক্ত মলম আমার গায়ে লাগাইস না, তোরে হাতে পায়ে ধরি, না হলে কিন্তু আরশির বাচ্চা তোরে আমি জ্যান্ত কবর দিব। তোরে তোরে আমি কোনো দিন বাচ্চার মুখ দেখতে দেব না, তোরে মা হওয়ার সুযোগ দেব না। আমি বাসার ঘরে স্ট্রাইক করব, তোরে প্রেগনেন্টই করব না। আমার হাত খোল বলছি, নইলে কিন্তু খবর আছে। আরশি শিহাবের কথা শুনে লজ্জায় লাল হবে নাকি হাসবে তা বুঝতে পারছে না। এই লোকটা যে ওষুধ আর ড্রেসিংয়ের নাম শুনলে এতটা ভীতু হয়ে যায়
তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আরশি। সে টিপ টিপ করে হাসতে হাসতে খুব সাবধানে শিহাবের হাতে থাকা পুরনো ব্যান্ডেজটা ধীরে ধীরে খুলতে শুরু করে এবং বাঁকা গলায় বলল, আমি যদি মা না হই শিহাব ভাইয়া, আপনিও কিন্তু কোনোদিন বাবা হবেন না, এটা মাথায় রাখবেন। আপনার চুল পেকে যাবে, দাঁত পড়ে বুড়া হয়ে যাবেন, অথচ কেউ আপনাকে বাবা বলে ডাকবে না। তখন একা একা বসে পস্তাবেন আর বলবেন নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। শিহাব তখনও বিছানায় উপর হয়ে মাছের মতো ছটফট করছে। আরশি ব্যান্ডেজটা পুরোপুরি খুলে তুলো আর স্যাভলন নিয়ে ক্ষত স্থান পরিষ্কার করতে হাত দিতে শিহাব ফের আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার শুরু করলো, ওহ আল্লাহ রে, শেষ রে, মেরে ফেললো। ও খোদা, তুমি উপরে আসো, আমার জন্য তাড়াতাড়ি একটা মজবুত দড়ি ফালাও, আমি উপরে উঠে আসি, এই দোজখের যন্ত্রণা আর সহ্য হয় না। উফ রে, মাইরা ফেললো রে। শিহাবের কান্নাকাটি আর ছটফটানি দেখে আরশির হাসি যেন আরও থামছেই না। শিহাব তখন যন্ত্রণায় বালিশ কামড়ে ধরে চোখ মুখ খিচিয়ে বলে উঠল, খোদার কসম আরশির বাচ্চা, একবার হাতটা শুধু সার পাই খালি, আজকেই তোরে আমি প্রেগনেন্ট বানাইয়া সারমু। একবারে বছরে বছরে বাচ্চা দিমু তোরে, পুরো একখানা ফুটবল টিম বানাইয়া দিমু। সেই পিচ্ছিগুলো যখন সারাদিন তোর মাথায় চুল টাইনা ছিঁড়ব আর তোরে জ্বালাই মারব, তখন দেখমু কারে বাবা ডাক শোনানোর ভয় দেখাস। তোরে বাচ্চা সামলানোর ডিউটি দিয়া আমি পা উঠাইয়া শান্তিতে ঘুমামু, যাতে আমারে এই স্যাবলন লাগানোর কথা তুই ভুলেও চিন্তা না করস। উফ আরশি, ওইটা সারা স্যাবলন তো না, মনে হইতাছে গরম তেল ডালতাছোস। শিহাবের এমন বেহায়া নির্লজ্জ মার্কা কথা শুনে আরশির লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। লোকটা যে মুখে যা আসে তাই বলে দিতে পারে। আরশি মুখ নিচু করে চুপচাপ শিহাবের ক্ষতে স্যাবলন দিয়ে পরিষ্কার করে দিল। তারপর খুব যত্ন করে বারবার ফু দিতে দিতে মলমটা লাগিয়ে দিল, যাতে জ্বালা একটু কম হয়। পুরোটা সময় শিহাব সামনে পা দাপিয়ে চিৎকার করে আকাশ বাতাস এক করে ফেলল। আরশি কাজ শেষ করে নিপুণ হাতে নতুনভাবে ব্যান্ডেজ করে দিয়ে ধীরে ধীরে শিহাবের হাতের বাঁধনটা খুলে দিল। কিন্তু শিহাব মুক্তি পেতে যেন এক সিংহ বাঘে পরিণত হলো। বাঁধন আগলা হতেই সে এক ঝটকায় আরশিকে বিছানায় নিজের শরীরের নিচে ফেলে দিল। আরশির পালানোর কোনো পথই রইল না। শিহাব তার চোখের ওপর চোখ রেখে তপ্ত স্বরে বলল, আরশি, অনেক জ্বালাইছো। একটু আগে কি জানি বললে আমি বাবা হব না, বুড়ো হয়ে যাব, আমার দাঁত পড়ে যাবে। ঠিক আছে, তবে দাঁত পড়ার আগেই আমি বাবা হওয়ার মেশিনটা শুরু করছি। আরশি ভয়ে আর লজ্জায় একেবারে কুঁকড়ে গেছে। সে বড় বড় ডোক গিলতে গিলতে কাপা গলায় বলল, আমি তো জাস্ট আপনার কথা শুনে ওইটা ও। বাকিটুকু আর মুখ ফুটে বলতে পারল না আরশি। তার কথা শেষ হওয়ার আগেই শিহাব ক্ষুধার্তের মতো আরশির ওপর ঝাঁপিয়ে পড়ল। নিমিষেই আরশির কোমল নরম ঠোঁটগুলো নিজের শক্ত ঠোঁটের দখলে নিয়ে নিল সে। আরশির সব কথা, সব প্রতিবাদ যেন শিহাবের ওই অতর্কিত চুম্বনের অতলে হারিয়ে গেল। এদিকে তিথি ও আয়নের ঘরে লাল টকটকে গোলাপ সাজানো রাজকীয় খাটের জড়সড় হয়ে বসে আছে। রোশনি খান আর হিমি খান ওকে লাল খয়েরি রঙের একটা পাতলা শাড়ি পরিয়ে দিয়ে গেছে আর যাওয়ার আগে কড়া ডিরেকশন দিয়ে গেছে যা বাসর রাতে ঠিক কী করতে হবে। তিথির বুকের ভেতরটা যেমন ভয়ে টিপ টিপ করছে, তেমনই রাগে মাথা ফেটে যাচ্ছে, কারণ আয়ানের আসার নাম নেই। তিথি মনে মনে কুড়মুড় করে চিবিয়ে ঠিক করে রেখেছে, আয়ান আসলেই ওই কাজগুলো কোনো মতে শেষ করেও ও নিজের রুমে গিয়ে ঘুমাবে।
এই খবিশ আয়ানের সাথে এক ঘরে থাকা তো দূরের কথা, ওর সাথে শ্বাস নেওয়াও তিথির কাছে যন্ত্রণার। তিথির এই 7-5 ভাবনার মাঝে হুট করে ক্যাস ক্যাস শব্দে দরজাটা খুলে গেল। তিথি চমকে উঠে আরও একটু গুটিসুটি মেরে বসলো। ও বুঝলো আয়ান কুট্টোটা অবশেষে হাজির হয়েছে। আয়ান রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়েই কয়েক কদম পিছিয়ে গেল, যেন ঘরে আয়ান সবসময় একা ঢুকে খালি দেখে। আর সেখানে লাল খয়েরি এক রহস্যময়ী অবয়ব তার বিছানা দখল করে আছে। আয়ান ধীরে ধীরে দরজাটা লাগিয়ে দিল এবং তিথির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, বাপরে, এমনিতেই তো তুই দেখতে পেতনির মতো, তার উপর আবার এত বড় ঘোমটা দিয়া ভূতের মতো বসে আছিস কেন? কসম খোদার, একটুর জন্য তো প্রায় হার্ট অ্যাটাকই করছিলাম। আমি ভাবলাম আমার রুমে কোনো ভিন গ্রহের প্রাণী নামলো নাকি বাসর রাতে লাল শাকের আটি বইসা আছে। আয়ানের এই সস্তা আর ফালতু জোক শুনে তিথির প্রচণ্ড রাগ হলো। ইচ্ছে করছিল তখনই চটি খুলে ওর দাঁতগুলো হাতপাতি করে দিতে, কিন্তু ও নিজেকে শান্ত করলো। কিছু বলতে চেয়েও শেষমেশে ঠোঁট কামড়ে চুপ করে থাকলো। ও জানে এখন কথা বলা মানেই ঝগড়া আর রাত বাড়ানো। তার চেয়ে ভালো এই আপদটাকে সহ্য করে কাজ সেরে নিজের ঘরে গিয়ে শান্তি মতো ঘুমালেই ও বাঁচে। আয়ান তিথিকে এভাবে চুপচাপ থাকতে দেখে বেশ অবাক হলো। ও ভাবছিল তিথি হয়তো রূপচণ্ডী মূর্তি ধারণ করবে, কিন্তু তাকে শান্ত দেখে আয়ান একটু সাহসী হয়ে উঠল। আয়ান যখন ধীরে ধীরে এগিয়ে খাটে বসতে গেল, ঠিক তখনই তিথি ঘোমটার আড়াল থেকে তর্জনী উঁচিয়ে গলায় বলল, একদম খবরদার, ওইখানেই দাঁড়িয়ে থাকো। আয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেল। তিথি খাট থেকে অতি সাবধানে নেমে এলো এবং মাথা নিচু করে আয়ানের পায়ে হাত দিয়ে সালাম করলো। আয়ান এই অভাবনীয় সম্মান পেয়ে একেবারে গদগদ হয়ে গেল। সে দুষ্টুমি ভরা এক হাসি দিয়ে তিথির কাঁধ ধরে টেনে তুলে বলল, আরে আরে থাক, আমি জানি আমি অনেক সম্মানী মানুষ। আমার পার্সোনালিটি এমন যে আমাকে সালাম করতে হবে, তবে বাসরাতে এত ফর্মালিটির দরকার ছিল না। তিথি ঘোমটার আড়ালে রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, হেডার সম্মানী মানুষ তুমি, নিজেরে কী ভাবো শুনি? আয়ান মুহূর্তেই চোখ পাকিয়ে তিথির ঘোমটার আড়ালে থাকা মুখটার দিকে তাকালো। তার কান তীক্ষ্ণ, কথাগুলো সে ঠিকই শুনে ফেলেছে। সে ব্রু কুঁচকে বলল, তোর মুখের কথা তো দেখছি গোবরের থেকেও বেশি দুর্গন্ধ ছড়ায়। বাসরের প্রথম রাতেই স্বামীকে এমন বিশ্রী গালি দিলি, সিসি, এই দৃশ্য কি জাতি মেনে নেবে? আর পাঠিকারাই বা তোর এই ভাষা কিভাবে সহ্য করবে বলতো? বাসর ঘরে অত্যন্ত একটু ভদ্রতা শিখতে পারতিস পেতনি। তিথি ঘোমটার আড়ালেই মুখটা বিশ্রীভাবে কুঁচকে ফেলল এবং ঝোঁঝালানো গলায় বলল, হ, পাঠিকারা এটাও খুব ভালো করে জানে যে তুমি আয়ান কতটা অসভ্য আর নির্লজ্জ। জাতিকে জ্ঞান দেওয়ার আগে নিজের মুখটা সার্জারি করে একটু ভদ্র করার চেষ্টা করো, না হলে এই অসভ্য মার্কা মুখ আর স্বভাব নিয়ে জাতির সামনে যাওয়ার আগেই তো তোমার প্যান্ট ভয়ে আর লজ্জায় ভিজে যাবে। তিথির মুখে অসভ্য নির্লজ্জ শব্দগুলো শোনা মাত্রই আয়ানের সোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণিতে এক অদ্ভুত নেশা আর জেদ খেলা করতে লাগলো। জ্বরের বেগে আয়ান হাত বাড়িয়ে তিথির সেই বিশাল ঘোমটাটা এক টানে সরিয়ে দিল। ঘোমটাটা সরতেই ভেসে উঠল তিথির রাগি রাগি ডাগর চোখ দুটো। আয়ান দেখল তিথি ঠিক যেন এক অশান্ত অগ্নিয়গিরি, এখনই ফেটে পড়বে। তিথি সেই অগ্নিদৃষ্টি দেখে আয়ান মোটেই দমল না, বরং ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে তিথির কানের খুব কাছে ঝুঁকে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, তাই বুঝি
আমি আস্তে একটা অসভ্য আর নির্লজ্জ। আয়নের কণ্ঠের সেই অদ্ভুত গম্ভীর্য আর গায়ের ঘ্রাণে তিথি একদম শিউরে উঠল। গায়ের লোম খাড়া হয়ে গেল ওর। ও এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গিয়ে গলা চড়িয়ে বলল, হ্যাঁ 100 বার। আস্তে একটা অসভ্য তুমি। গায়ের উপর বারবার এভাবে ঝুলে পড়ো কেন? একটু তফাতে থাকতে পারো না? গায়ে কি সর কাটা লেগে আছে তোমার? আয়ান এবার 2 হাত দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে তিথির দিকে এক পা করে এগোতে লাগলো। ওর প্রতিটি কদমে যেন বিপদ ঘনিয়ে আসছে। আয়ান চোখ ছোট ছোট করে বলল, না পারি না। ওই যে তুই বারবার অসভ্য বলছিস না, এখন যদি অসভ্যতা আমি নাই করি তবে তো কথাটার মান থাকে না। আয় তাহলে আজ হাতে কলমে দেখিয়ে দেই আমি আসলে কতটা অসভ্য পুরুষ হতে পারি। তিথি ভয় পেয়ে দ্রুত পিছাতে পিছাতে তোতলাতে শুরু করলো। দেখো দেখো আয়ান ভাইয়া, আমাদেরকে একদম এগোবে না বলছি তো, এর ফল কিন্তু ভালো হবে না। আয়ান থামার পাত্র নয়। ও আরও 1 পা এগিয়ে এসে চ্যালেঞ্জের সুরে বলল, কেন, কি করবি শুনি? কামড়ে দিবি নাকি? তিথি দেওয়ালে পিঠ ঠেকাতে যাওয়ার উপক্রম হতেই মরিয়া হয়ে পাশ কাটানোর চেষ্টা করে বলল, আমি এখন আমার রুমে যাব। কুত্তার সাথে বাসর করার শখ আমার নেই। আমার জান ফেটে ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। বলেই তিথি পাশ কাটিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু 2 পা এগোতেই আয়ান চিতার মতো ক্ষিপ্রতায় হাত বাড়িয়ে তিথির শাড়ির আঁচল মুঠোর ভেতর নিয়ে এক সজোরে হ্যাঁচকা টান মারল। তিথি সামলাতে না পেরে সিটকে পেছনের দিকে ঘুরে সরাসরি আয়ানের শক্ত পাথরের মতো বুকের ওপর এসে আছড়ে পড়ল। আয়ান 1 হাত দিয়ে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল, আর অন্য হাতে সে তিথির চিবুক উঁচিয়ে ধরল। আয়ান মুহূর্তে তার মুখটা তিথির ঘাড়ের গভীর ভাঁজে ডুবিয়ে দিল। আয়ানের তপ্ত নিঃশ্বাস আর নাকের ডগার সেই মরণ কামড় সদৃশ্য স্পর্শ তিথির পাথর হয়ে গেল। আয়ান একদম তিথির ঘাড়ে নাকের ডগা ঘষতে ঘষতে নাগামহীন নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, তোর কি মনে হয় তিথি এত সহজে এই ঘর থেকে তুই বের হতে পারবি? আয়ান কি তোকে সেই সুযোগ দিবে ভেবেছিস? এই ঘরের দরজায় যখন একবার পা রেখেছিস, আমার নিঃশ্বাস থাকতে তুই আর এই রুম থেকে বের হতে পারবি না। সেই দিন তুই আমার শুধু রাগটা দেখেছিস, হিংস্র আয়ানকে দেখেছিস, কিন্তু আজ দেখবি এক আস্ত অসভ্য, বেপরোয়া আর উন্মাদ আয়ানকে। আজ তোকে বুঝিয়ে দেব এই অসভ্য পুরুষটা নিজের নেশায় কতটা ভূত হয়ে থাকতে পারে। গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।